শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর সকালবেলা থেকেই দেখো আজকে ব্লগটা কিন্তু তোমাদের সাথে স্টার্ট করলাম। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরাও সেখান থেকে অনেক অনেক ভালো আছো। তো ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে দেখো এই ফ্রকটা পরলাম, আর পরে এখন দেখো কাছে দিচ্ছি, তুলসী গাছের জল দিচ্ছি। তোমাদের দাদাভাই ছাদেই না তুলসী গাছটা সব সময় লাগায়, কেন বলো তো? আমাদের নিচে উঠোনে যদি তুলসী গাছের টব রাখা হয় না, চুরি হয়ে যায় জানো তো। আর নয়তো কি বলবো, ওখানে রাখাই যায় না, চুরিটাই বেশি হয়। আর ছাদে রাখলে কি হয়, গাছটা চুরি হওয়ার ভয় থাকে না, যদিও গরমে ছাদে একদম নেতিয়ে পড়ে তা হলো। আর গরমকালেও ছিল, আমাদের তুলসী গাছ বরাবরই টবেই লাগানো হয়, কিন্তু কি বলতো, গরমের মধ্যে না তুলসী গাছগুলো সমস্ত মরে গেছিলো। তিনটে টবে তিনটে তুলসী গাছ ছিল, তিনটেই মরে গেছে ছাদের এই এত কাটা পোড়া রোদ্দুর, তো সমস্ত গাছগুলোই মরে গেছিলো। তো আবার তোমাদের দাদাভাই তুলসী গাছের কোথা থেকে চারা এনে এরকম টবের মধ্যে বসিয়েছে, আর তাতে তুলসী গাছগুলো দেখো বর্ষার জল পেয়ে একদম সতেজ হয়ে উঠেছে। হ্যাঁ, তো আমি ভাবলাম কি যে বৃষ্টির জল হয়েছে হয়েছে থাক, আমি একটু গাছে জল দিই। অনেক দিন না গাছে জল দিই না। আমি কিন্তু গাছ ফুল অনেক ভালোবাসি, কিন্তু সময়ের জন্য না কোনো কিছুই করতে পারি না। আর ফুলের মধ্যে আমার ভালো লাগে জানো তো, জিনিয়া, ডালিয়া আর গোলাপ, এই তিনটে গাছ আমার লাগাতে বাড়িতে ভীষণ ভালো লাগে। কিন্তু ওই যে বললাম, সময় হবে না। সংসারের কাজকর্ম করব না, ভিডিও করব, নাকি গাছের গাছ পুঁতবো। আর শুধু গাছ পুঁতলে তো হলো না, সেই গাছের যত্নও করতে হবে, কিন্তু সেগুলো করতে পারবো না, টাইম হবে না। তো সেই জন্য না এই গাছগুলো বসাই না। কিন্তু অনেক সময় না খুব মন চায় গো, যে ওই যে টবে করে সব ভ্যানওয়ালারা যে নিয়ে যায় না গাছ সব বিক্রি করার জন্য, নানান রকম পাতাবাহার গাছ, গোলাপ গাছ, আমার খুব কিনতে ইচ্ছা করে। কিন্তু না, ওই বললাম সময় পাবো না সেই গাছের যত্ন করলে। কিনলে তো আর হলো না, তাদের তো যত্ন করতে হবে না। তো গাছে জল টল দিলাম, দিয়ে দেখো এখন আমি দাঁত মাজছি। হ্যাঁ, দাঁত মাজছি, কারণ সকালবেলা উঠেই তো আমার দাঁত মাজাটা প্রধান কাজ। এটা আমি প্রথম করি, বাসি জামা কাপড় ছেড়ে দাঁত মাজি। বাথরুমে দাঁত মাজি না, কোনো দিন ছাদেও দাঁত মাজি, কিন্তু আজকে আর ছাদে মাজলাম না, একদম বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় ছাদে দাঁতটা মাজলাম। তারপরে তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই ও চলে গেছে বাজারে। ওর বাজার করতে 1 ঘন্টার টাইম লাগে। ওই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি মোটামুটি সকালের অনেকগুলো কাজ করে নিতে পারি। ধরো চাটা বসিয়ে, লিকার চাটা নামাই, দুধ চাটা বসাই, আর টুকটাক যদি বাসন থাকে সেগুলো মাজি, চৌকিটা মুছি, রান্নাঘরের টেবিল মুছি, এরকম টুকটাক কিন্তু আমার অনেক কাজ থাকে, সেগুলো তোমাদের দাদাভাই আস্তে আস্তে সারি। তো এখন আবার ও নিজের কাজগুলোর থেকে ওপরে যদি টুকটাক থাকে, সেগুলোকে আমি আর কি তাড়াতাড়ি করে না কাজগুলো সারার চেষ্টা করি। কারণ তোমাদের দাদাভাই এসে গেলে আর কোনো কাজ করতে দেবে না, বলবে আগে চা খাবে, তারপর তুমি গিয়ে সব কাজকর্ম করবে। তো সেই জন্য না হয় না। আর বাড়ির দেখবে পুরুষ মানুষরা না এত কিছু মেয়ে মানুষের কাজকর্মের কায়দা কানুন এগুলো কিন্তু বুঝবে না। মেয়েদের কাজের কায়দা অন্যরকম, ছেলেদের কাজের কায়দা কিন্তু অন্যরকম। তো ওপর থেকে নিচে এলাম, আর এদিকে দেখো এই নিচে এসে এখন এই ইয়েটা কী বলে, তোমাদের দাদাভাই সমস্ত জামা প্যান্ট এনে না সমস্ত এই বড়ো ঘরে বিছনার ওপর ছেড়ে ছেড়ে রেখে দেয়। তো আমি ভাবলাম যে জামা কাপড় যখন সেই ছেড়ে রেখে দিয়েছে, তা আমি ওই কী বলবো কী বলে প্যান্টটা কাচতে বার করে দিচ্ছি। প্যান্ট গেঞ্জি এগুলো টুকটাক জিনিসগুলো কাচতে বার করে দিচ্ছি। আর নিজে হতে তো কোনো সময় প্যান্ট ট্যান্ট ছাড়ে না, আমি সব নিয়ে নিয়ে কাচতে বার করবো, তারপর সেগুলো কাচা হবে। নয়তো কোনো সময় নিজের একটা হাফ প্যান্ট বলো, গেঞ্জি বলো, হাফ প্যান্ট বলো, ফুল প্যান্ট বলো, কোনো কিচ্ছু কাচবেও না, ধোবেও না, বারও করবে না কাচার জন্য। সব কিছু আমাকে দেখে দেখে সব সময় করতে হয়। আবার একটা সময় রেগেও যায় যে কেন বার করলে, পরিষ্কার আছে। আরে বাবা, পরিষ্কার কেন থাকবে? নোংরা পরিষ্কার জিনিস কেউ কোনো সময় কাচে বলো? নোংরা থাকলেই তো তবে কাচবে। কিন্তু ওই যে বোঝানো মুশকিল, পুরুষ মানুষরা মেয়েদের কাজের কায়দা কানুন কিছুই বোঝে না, এটাই হলো কথা। তো এই ঘরে এগুলো সারলাম, নিয়ে দেখো এখানে দরজাটা দিয়ে দিয়েছি, কারণ এত ধুলো আসে না, এত ধুলো আসে কি বলবো। তো সেই কারণের জন্য দরজাটা দিয়ে দিলাম। তো দরজা আমি দিলে হবে না, পরে আবার এই দরজা আবার খুলেও দেবে। তাই আমি বললাম চলো ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো এই ফাঁকে একটু ঘরগুলো ঝাড় দিই। তো সেই জন্য ঘরগুলো দেখো এখন আমি আবার ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই ঘরটা, পাশের একটা ঘর আছে ওটা, আর বারান্দাটা, সিঁড়িটা, এই কটা আমি এখন ঝাড় দিয়ে নেবো। বাসি ঘরটা তো বাসি ঘরটা তো শুদ্ধ হলো, পরে মুছবো, মোছামুছি এখন না। আর এই ঘরগুলো তো আর রোজ মোছা হয় না।
আমার ঘর, শাশুড়ি ঘর, এগুলো কিন্তু আমি রোজ মুছি, প্রতিদিন। আর সকালবেলার খুঁটিনাটি কাজগুলো এইভাবেই আমি সারার চেষ্টা করি সবসময়। মানে হয়ে যায় যাতে কোনো অসুবিধে না হয় সমস্ত কাজকর্মগুলো। তো আর ফোনটা না এদিক ওদিক রেখে রেখে ভিডিও করতে এত অসুবিধা হয়, এত অসুবিধা হয়, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এইখানে মেঝেতে রাখি, এই দরজার সামনে দাঁড় করাই, এই গেটের সামনে দাঁড় করাই, মানে সত্যি কথা প্রচণ্ড অসুবিধা হয় গো। একটা ফোনের স্ট্যান্ড হলে না খুব ভালো হয়, কিন্তু ওই যে বললাম পয়সার জন্য একটা ফোনের স্ট্যান্ড কিনতে পারি না আর কি। আর একটা আমি না দোকানে গিয়ে খোঁজও করেছিলাম ফোনের স্ট্যান্ড, কেউ বলছে 250 টাকা, কেউ বলছে 500 টাকা। তারপর রিং লাইটের খোঁজ করেছিলাম, জানো তো, শর্ট ভিডিও করার জন্য রিং লাইটেরও খোঁজ করেছিলাম। আর রিং লাইটের দাম বলছে 1500 টাকা। আমি তো শুনেই আমার মাথা হাত কপালে, তবে এত দাম একটা রিং লাইটের! ওই জন্য না কেনা আর হয়ে উঠছে না গো। ওইভাবেই আর কি করি, কষ্ট মষ্ট করি। অনেকে বলে না কষ্ট করলে কেষ্ট মেলা যায়। দেখা যাক আমার কষ্টের দাম ভগবান দেয় কিনা, সেটাই আমি একবার না একবার ঠিক দেখবো যে ভগবান আমাকে দেয় কিনা সেই কষ্ট। তো এদিকে দেখো আমার ঘরটারগুলো সমস্ত ঝাড় দিচ্ছি। আর অনেক দিন হয়েছে ঘরের আবার ঝুল টুলগুলোও না ঝাড়া হয় না। তো আমার না বাড়িতে খুব একটা ঝুল হয় না, বছরে মোটামুটি 3বার ঝুল ঝাড়লেই আমার হয়ে যায়, কিন্তু তবু সেগুলোকে ঝাড়তে হয়। সেটাই হলো কথা। আর রোজ সকাল হলেই না মার জন্য না মনটা ভীষণ খারাপ লাগে, খুব ভীষণ মনটা খারাপ লাগে। এত মনটা খারাপ লাগে সকালবেলা ঘুম থেকে উঠলে, ওই যে ঘুম থেকে উঠলেই দেখতাম মা শুয়ে আছে পাশে, মানে মনটার মধ্যে না একটা আলাদা শান্তি লাগতো। কিন্তু এখন না সেটা আর হয় না তো, মানে মনটা ভীষণ খারাপ লাগে। মাকে খুব মিস করি গো, খুব মিস করি। মানে ভালো লাগে না, একই সময় বলে কি মা ছাড়া থাকতে ইচ্ছা করে না, তো আর মা ছাড়া থাকবো না, বাড়ি চলে যাই। আগে একটা সময় ছিল তখন মনে হতো বর ছাড়া কিছু ভালো লাগে না, বরই সব, বরকে ছেড়ে থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু এখন ছেলে থাক, সন্তান থাক, সংসার থাক, বর থাক, যে যতই থাক, তবু মনে হয় মাকে ছেড়ে আর থাকতে পারবো না। মা যখন থাকবে না কী করে বাঁচবো, কীভাবে থাকবো, এগুলো না সব সময় না মনের মধ্যে ঘোরাই। বাবা চলে গেছে, মাও একদিন চলে যাবে, আমি একা হয়ে যাব, নানান রকম জিনিস না মনের মধ্যে আসে। আর আমার ভীষণ কষ্ট হয় গো, ভীষণ কষ্ট হয়। আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না কীরকম কষ্ট হয়। আমার তো আর কোনো ভাই বোন নেই, এই জন্য না আরও কষ্ট হয়। ভাই বোন থাকলে তাদের কাছে শেয়ার করা যায়, বলা যায়, কিন্তু আমি তো কারোর কাছেই শেয়ার করতে পারি না। সব মেয়েরা দেখবে স্বামীদের কাছে শেয়ার করা, আমি না সেটাও করতে পারি না। আমার স্বামী শুনবেও না, আমার স্বামী বুঝবেও না আমার কোন জায়গাটায় কষ্ট দুঃখ, কোনো কিছুই বুঝবে না। তো যে বোঝে না তাকে তার জোর করে কিছু বোঝানো যায় না, বলো, এটাই হলো কথা। তো এদিকে ঝাড় দিয়ে হাতে সাবান দিয়ে এলাম, আর এসে একটু মুখে পতঞ্জলি জেল লাগালাম। তো লাগালাম, লাগিয়ে ঠাগিয়ে দেখো এখন আবার রান্নাঘরে এলাম, এসে এখন দেখো টেবিলগুলো একটু মুছছি। রোজ সকালেই আমাকে টেবিল মুছতে হয়, কেন এত আমাদের ঘরে টিকটিকি আর আরশোলার উৎপাত তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড আরশোলা টিকটিকির উৎপাত। টেবিলটা সকালবেলাতে আমি যখন লাইট জ্বালাই এসে, মানে টেবিলের মধ্যে আরশোলা ঘুরছে, মানে কি বলবো, স্প্রে জানো, দুদিন ছাড়া ছাড়া স্প্রে দিই, হিট স্প্রে, কিন্তু তারপরেও আরশোলা মানে মরে। আর কচি কচি ছোটো ছোটো প্রচুর আরশোলা বাচ্চা দেয়, মানে এত বিরক্তিকর লাগে, মানে তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে খাওয়া দাওয়ায় পড়লেও তো একটা প্রয়োজন, নোংরা হয়ে যাবে না, মানে কি বলবো, মানে কি বলবো, শরীর খারাপ করবে। হ্যাঁ, তো সেই সব ভেবে চিন্তে অনেক পরিষ্কার আমি রাখার চেষ্টা করি, কিন্তু মানে কিছুতেই কিছু আর আমি করে উঠতে পারি না, এত মানে মানে উৎপাত। তেমনি ইঁদুরের উৎপাত, মানে আমার যা তা অবস্থা যাকে বলে, যতই পরিষ্কার রাখি তাও কিছু হয় না। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই মুদিখানা থেকে অনেক কিছু নিয়ে এসেছে, সর্ষের তেল ফরচুনে, কেলগস, হলুদ, জিরে গুঁড়ো, ভিমবার, সার্ফের প্যাকেট, বিস্কুট, রেড কাউ, দুধ, কমপ্ল্যান, মটর ডাল, মাখন, কফি, চিনি, সমস্ত কিছু একদম, মানে আমাদের তো রোজকার জিনিস রোজই আসে, সেটা তো তোমরা জানো, রোজকার জিনিস রোজ আনা হয়। আর এদিকে কাঁচা সবজি বলতে দেখো নিয়ে এসছে পেঁপে, তারপর কুমড়ো, ক্যাপসিকাম, আমড়া, টমেটো, উচ্ছে এনেছে, তারপর দেখো এদিকে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, এগুলো সব নিয়ে এসছে। আর এখান থেকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে পটল আর ভেন্ডি। বলেছিলাম ভেন্ডি আনতে, অনেকদিন ধরে ভেন্ডি পটলের তরকারি হয় না, তো সেই জন্য ভেন্ডি পটল এগুলো সব একবারে নিয়ে এসে। ভেন্ডি পটলের তরকারি আমার ছেলে না আবার খেতে খুব ভালোবাসে, আমার ননদও খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার না ভেন্ডি আলু দিয়ে পটল দিয়ে যে পাঁচ তরকারিটা হয় না, ওটা আমার একদম খেতে ভালো লাগে না, কিরকম পিছল পিছল লাগে। ভেন্ডি সিদ্ধটা তবু ভালো খাই, কিন্তু অন্যগুলো না, মানে তরকারি আমার একদম ভালো লাগে না। আর একটু মাছের কাঁটার তরকারি হলে সেটা আমি আবার খুব ভালো খাই। তো দিকে বাজার হাট করলো, নিয়ে দেখো এখানে আমি চা বসিয়েছিলাম, লিকার চাটা হয়ে গেল, এবার আমি ঢালছি। তোমাদের দাদাভাই বলছে আমি ক্যামেরা ধরে দিচ্ছি, তা আমি বললাম তোমার ধরতে হবে না, আমি করে নেবো।
তো সেই কারণ জন্যে আমি আর ওকে ধরতে দিলাম না। ও ভাবছে হয়তো ফেলে ঠেলে দেবো এরকম কিছু ভাবছে, কিন্তু না, আমি ক্যামেরা ধরে আস্তে আস্তেই লিকার চাটা দেখো আদা দিয়ে করলাম। আর সকালবেলা একটু চা না খেলে আগে থেকে না হয়। এখানে দেখো পুরো চায়ের দোকানের মতন একদম কাপ গ্লাস সাজিয়ে বসেছি, কেন আমাদের প্রচুর কাপে চায়ে গ্লাস লাগে, মানে ঢালাঢালি করে খায়, আবার মানে রেখে দিতে হয়, মানে আলাদা আলাদা সবার জন্যে। হ্যাঁ, তো সেই কারণের জন্য একটু চাটা আমাদের সবসময় সকালবেলাটা না প্রচুর চা করতে হয়, মানে এক মগ এক গ্লাস চা প্রতিদিন, লিকার চা বলো আর দুধ চা বলো, অনেকটাই আমাদের চা লাগে। তো সকালবেলা এখন আমি চাটা খাবো, চা না খেলে আর এখন কোনো কাজে এনার্জি পাবো না। এদিকে দেখো ছেলেরও চা খাওয়া হয়ে গেছে, আমি দেখি ছেলে একটু টগর ফুল তুলছে, অনেকদিন পর আবার ফুল তুলছে। তো ভাবলাম চলো একটু ভিডিও করি। আর তোমাদের দাদাভাই আজকে পুজো করে যাবে, আজকে শাশুড়ি ছেলে কেউ ঠাকুর ঘরে পুজো করতে যাবে না। তো তোমাদের দাদাভাই চান করে পুজো করলো, আর মায়ের সিঁদুর ছেলের কপালে পরিয়ে দিল, আর বাকিটা ওর মার কপালে আর কি সিঁদুরটা পরাবে, ঠাকুরের সিঁদুর। আর এদিকে দেখো তোমার ছেলে এদিকে টগর গাছের থেকে টগর ফুল তুলছে, এদিকে মায়ের ঘরে গেটটা খোলা বলা, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। একদম তরকারি টরকারি সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপর একদমই রান্না বসাবো। আর তোমার ভাত হয়ে গেছে, আর ডাল সিদ্ধটা ইন্ডাকশন ওভেনে বসিয়েছি, আর তরকারি কেটেছি। ঠিক আছে, রান্নাটা বসাই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো ভেন্ডি আলু কুমড়ো বেগুন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এখানে তরকারিটা হচ্ছে। আর এদিকে দেখো কালকে যে দিনে সোয়াবিনটা করেছিলাম সেটা হয়েছে, তো এটাই ভালো করে একটু জাল দিয়ে শুকনো শুকনো করবো, তাহলে ভাত দিয়ে খাওয়া যাবে। গরম করছি ভালো করে। আর এখানে দেখো মটর ডালের বড়াটা মিক্সিতে বেটে নিয়েছি, নুন চিনি হলুদ সব দিয়ে রেডি করে দিয়েছি, ফাটিয়ে তারপর বড়াটা ভাজবো। এটা হবে মটর ডালের বড়ার রসা, ঠিক আছে। আর ডালটা তো হচ্ছে। এই হলো আজকের আমার রান্না। তো এদিকে দেখো রান্নাবান্না পুরো আমার কমপ্লিট করে, এদিকে দেখো বাসন ছিল, অনেকগুলো বাসন ছিল, কারণ বাসনগুলো মাজলাম। তো বাসন মেজে আজকে চুবড়িতে কিছু রাখলাম না, গ্যাস টেবিলের মধ্যেই সব মানে উবুর করে রেখে দিলাম। জলটা ঝরে যাবে, বিকেলের দিকে আবার তুলে নেবো। এদিকে গ্যাসটাও ভালো করে এখন মুছে টুচে নিচ্ছি, সাবান দিয়ে মুছছি না, 2-3 দিন ধরে সাবান দিয়ে মুছছি না, প্লেন জল ন্যাকড়া চিপড়ে আর কি মুছে নিচ্ছি। খুব একটা নোংরা হয় না, নিরামিষ রান্না করলে দেখবে খুব একটা গ্যাসে নোংরা হয় না, মাছ টাছে রান্না হলে না তখন দেখবে গ্যাসটা একটু সাবান দিয়ে মোছার দরকার হয়, ভীষণ গন্ধ গন্ধ লাগে, মানে আষ্টে গন্ধ লাগে। আর ঠান্নাঘরগুলো সব জল দিয়ে এমনি ধুয়ে দিয়েছি, সম্পূর্ণ কমপ্লিট। এবার যাব আবার ওপরে গিয়ে দেখি কি কাজকর্ম আমার জন্য পড়ে রয়েছে। আমি তো আবার কাজ ছাড়া থাকতেই পারি না, কাজ না থাকলেও আমি খুঁচিয়ে বার করি কোথায় কি কাজ আছে না আছে, মানে এইটা আমার একটা ভীষণ বাজে স্বভাব, মানে ভালো লাগে কাজ করতে। আর যখন দেখি একদম পারছি না, শরীর ক্লান্ত হয়ে গেছে, তখন আমি শুয়ে পড়ি, আমার আর তখন কাজ করার কোনো এনার্জি থাকে না। তো এদিকে গ্যাস ট্যাস সমস্ত মুছে নিচ্ছি, আর বাসনগুলো তো আর এখন তুলবই না। এইসব টুকটাক কাজ করে এখন যাব সোজা ওপরে, ঠিক আছে। তো এদিকে আবার দেখো এখন ফ্রিজটা একটু মুছবো, কারণ গ্যাস ট্যাসগুলো একটু মোছা টোচা হয়ে গেল। এবার ভাবলাম ফ্রিজটা মুছি। তো একবার ভেবেছিলাম রাত্রিবেলাতেই না ফ্রিজটা মুছবো, কিন্তু আবার চিন্তা করলাম না, এখনও হাতে একটু সময় আছে, ফ্রিজটা ঝপ করে একটু মুছে নিই। ফ্রিজ আমার এমনি পরিষ্কারই থাকে, কোনো অসুবিধে নেই, কিন্তু ওই যে আমার মানে অল্প কাজেই আমি করে নিতে চাই, কেন বলতো বেশি নোংরা হলে তখন দেখবে সেই কাজ করতে অনেকটা খাটুনি লাগে। তার থেকে অল্প কাজ পরিষ্কার থাকবে, ভালো থাকবে, সেরকমভাবেই কিন্তু আমি কাজগুলো সবসময় আর কি করে নিই। তো এখানে ফ্রিজটা মুছবো, মুছে ওপরে যাব, তারপরে আবার টুকটাক কাজ ঠিক বেরিয়ে আসবে, আমার কোনো কাজের ঠিক নেই।
আর এইভাবেই সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে রাত আমার সত্যিই কেটে যায়। কাজ করতে আমি খুব ভালোবাসি। আর আমার যেন এইভাবেই আমি মানে বেঁচে আছি, কাজ করেছি, আর মরে যাওয়ার আগে পর্যন্ত যেন আমি সুস্থভাবে কাজকর্ম করেই যেন মরতে পারি। মানে কারোর দয়ায় যেন আমাকে নামতে না হয়। এটাই আরকি। সত্যি কথা, আমার যেন কারোর দয়ায় না থাকতে হয়। আমি যেন কাজকর্ম করে ভালোভাবে আরকি থাকতে পারি। এটাই আমার কাছে সবসময় আমি মনে করি। কারণ দেখো, আমি আজ পাচ্ছি, কাজকর্ম করছি। আজ যদি আমি না পারি, তখন আমারটা কে করে দেবে বলো? কেউ তো করে না। আজ আমার বাড়ির লোকেরটা সব আমি করে দিচ্ছি, কিন্তু রান্না, খাওয়া, এটা, ওটা, সেটা। কিন্তু আমারটা কিন্তু কেউ করে দেবে না। সেটা আমি অসুস্থ হলেই বুঝি। কেন আমি অসুস্থ পড়ে থাকি, খাওয়ারটা মুখের সামনে আমাকে কেউ দেওয়ার থাকে না। হ্যাঁ, তোমাদের দাদাভাই হয়তো দোকান থেকে এসে কোনো না কোনো সময় আমাকে দেয়। মিথ্যে কথা বলব না, ও আমার ওষুধটাও খুলে দেয়। কিন্তু ও তো সারাদিন কাজকর্ম করে আসে না। ওর কাছে ওরকম চাইতে, বলতে আমার না হেভি লজ্জাও লাগে, খারাপও লাগে। হ্যাঁ, কিন্তু কি করব বলো? না উঠতে পারলে তো তখন কারুর না কারুর দিতে করতে হবে না? এটাই তো। আর একান্নবর্তী বলো বা সবাই মিলে একসাথে থাকার তো এটাই সুবিধা না, যে কারুর কোনো একটা অসুবিধা হলো, শরীর খারাপ হলো, সে আবার সেই কাজটা কেউ করে দিল, তাই না বলো? কিন্তু সেটা করতে চায় না গো। মানে আশা করে যে তাদের অসুবিধা হলে আমি করে দেবো, কিন্তু আমার অসুবিধা হলে তারা করে দেবে, এইটা কেউ করতে চায় না। তো এই মাত্র রান্নাবান্না পুরো কমপ্লিট হলো, সমস্ত পৌঁছালাম রান্নাঘরে। এবার যাব ওপরে, ঠিক আছে? আর ওপরে গিয়ে দেখি কোনো কাজ থাকলে করবো, নয়তো ঘর তো মুছতেই হবে, ঘর মুছবো। আর তারপর যাব স্নান করতে। এই কৌটোটা না নিয়ে যাচ্ছি ওপরে। কেন বলো তো? ঠাকুরঘরের ছাই রাখার কৌটোটা না নষ্ট হয়ে গেছে, এই জন্য এই কৌটোটা নিয়ে যাচ্ছি। ঠাকুরঘরের ছাই নেবো, ওপরে ঘরে রাখা রয়েছে ছাইয়ের বস্তা। ঠিক আছে, চলো। এবার আমি সবাই করলাম, এবার আমি গুছিয়ে গেছি, ওপরে চললাম। যার যার গামছা, কৌটো সব নিয়ে এখন আমি উপরে যাবো, ঠিক আছে? তো এদিকে দেখো, বারান্দা ভর্তি জামা কাপড়, সেগুলো মোটামুটি সবই শুকিয়ে গেছে। সেগুলো আমি এখন সব তুলে ফেলবো। কারণ কি বলতো, মানে এরপর যদি বৃষ্টি আসে না, মানে জোরদার বৃষ্টি হয়, কারণ আষাঢ় মাসের কোনো ভরসা নেই। এখন বর্ষাকাল পড়ে গেছে, পুরো বারান্দায় জল এসে আমার সমস্ত শুকনো জামা কাপড় যাবে ভিজে। তো ভাবলাম চলো জামা কাপড়গুলোকে আগে তুলে নিই। জামা কাপড়গুলো তুলে নিলে তাহলে আর অসুবিধা হবে না। তো এরপর ঘর টরগুলো মুছবো, মুছে সোজা যাবো স্নান করতে। এটাই হলো কথা। সারাদিন তো এইভাবেই চললো। আর ঘড়িতে মোটামুটি এখন ৩টের মতন বাজে। তো এখন আমি চাদর টাদর সব তুলবো। আজকে না আর বিছনার চাদর টাদর কিছু চেঞ্জ করবো না। এমনি ঝেড়ে টেড়ে নিয়েছি, অসুবিধা নেই। কারণ আজকে আর চাদর চেঞ্জ করবো না। এখন একদিন ছাড়া ছাড়াই চেঞ্জ করছি চাদর। আর কালকে আবার চাদরটা চেঞ্জ করে দেবো। তো এইদিকে দেখো, আমার ওই বারান্দা তো মোছা হয়ে গেছে, শাশুড়ি ঘরের দিকেও সব মোছা হয়ে গেছে। এবার আমার ঘরটা মুছলে আমার পুরো কাজ কমপ্লিট। তারপর যাব স্নানে। কটা জামা কাপড় আছে কাঁচা ধোয়ার, ওই গামছা, ছেলে দুটো একটা হাফ প্যান্ট, তোমাদের দাদাভাইয়ের হাফ প্যান্ট, এই টুকটাক জামা কাপড় আছে, সেগুলো সমস্ত কাচবো। কাচলে আমার পুরো কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো। টাটা।